দর্শক, ফার্নিচার শিল্পের বন্ড সুবিধা ও রফতানি বাড়ানো প্রসঙ্গে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার করিম মজুমদার। করিম মজুমদার, আপনাকে স্বাগত এই সময় বাণিজ্যে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। প্রত্যেক বছরই ইপিবি একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করে, কারণ রফতানি পণ্যে বৈচিত্র্যকরণ করার জন্য এবছর আসবাবপত্রকে করা হয়েছে। আসবাবপত্র নিয়ে ইপিবিরও অনেক স্বপ্ন, আপনাদেরও অনেক স্বপ্ন। তো সেক্ষেত্রে বন্ড সুবিধা দেওয়ার জন্য যে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, সেটার ক্ষেত্রে প্রচলিত বন্ডেড ওয়্যারহাউসগুলোর সঙ্গে আপনাদের প্রস্তাবিত বন্ড সুবিধার আসলে পার্থক্য কি, বা এনবিআর সেখানে সুবিধা কি? ধন্যবাদ। আসলে আমরা তো মূলত এখন আমরা লোকাল বিজনেসের উপর আমাদের ফোকাসটা বেশি। আমরা এক্সপোর্টে আমাদের ওইভাবে আমরা যেতে পারি নাই। তো লোকাল বিজনেস করার কারণে আমরা অ্যাকচুয়ালি যে বন্ড, যে বর্তমান যে নিয়ম অনুযায়ী যে বন্ড ফ্যাসিলিটিসটা ব্যবহার হচ্ছে, আসলে আনুপাতিক ওইটা আমাদের আসলে জন্য প্রযোজ্য নয়, যেহেতু আমরা লোকাল বিজনেস করছি। তো আমাদের জন্য যেটা দরকার, আমরা যেটা গভর্নমেন্টকে বলেছি যে আমাদেরকে পার্শিয়াল যে বন্ড ফ্যাসিলিটিসটা, যে আমরা লোকাল বিজনেসও করব এবং আংশিক রপ্তানি যেন আমরা করতে পারি, সে ব্যবস্থা করার জন্য একটা বন্ড ফ্যাসিলিটিস দেওয়ার জন্য সেই ক্ষেত্রে একটা ফর্মুলাও আমরা দিয়েছি। যেমন আমরা যে র মেটেরিয়ালসটা আমরা ইম্পোর্ট করব, সেই র মেটেরিয়ালসটাকে আমরা যেটা আমাদের লোকাল ইউজের জন্য যতটুকু আনবো, সেটা আমরা ট্যাক্স দিয়ে আমরা নিয়ে আসবো ইয়ে করে। আর যেটা আমরা এক্সপোর্টের জন্য যে যতটুকু আমরা র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করব, সেই র মেটেরিয়ালসটা আমরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমরা নিয়ে আসবো। তো আমাদের সেটা যখন আমাদের ইয়েটা এক্সপোর্ট হওয়ার পর আমরা ব্যাংক গ্যারান্টি রিলিজ করে গভর্নমেন্ট থেকে আমরা ইয়েটা নিয়ে নিব। এই ফ্যাসিলিটিসগুলো আমরা চাচ্ছি। তাহলে হয় কি, যে প্যারালাল আমরা আসলে এখন লোকাল বিজনেস বন্ধ করে আমরা শুধু এক্সপোর্টে যদি চলে যাই, আসলে আমরা টিকতে পারবো না, এই প্রতিষ্ঠানগুলো আসলে টিকবে না। সে কারণে আমরা ওই চিন্তাটা করছি। একটি কথা বলেছিলেন যে আপনাদের হয়ে এনবিআরকে গ্যারান্টি দেবে ব্যাংক, তো এই ঝুঁকি তারা কেন নেবে? মানে এজন্য কি ব্যাংক বাড়তি কোনো ফি দেওয়া হবে কিনা, মানে কেন নেবে এই ঝুঁকিগুলো? হ্যাঁ, এটা নিয়মই আছে, এটা করতেই পারে। এটা ব্যাংকেরও নিয়ম আছে, এনবিআরেরও নিয়ম আছে, এটা আইনও আছে, সেটা করতেই পারে। এখানে কারোর কোনো ঝুঁকি নেই। আমি যতটুকু নিব, সেই ওই ব্যাংকও অতটুকু রিস্ক নেবে, যে রিস্কটা তাদের জন্য খুব ক্ষতিকর বলে আমি মনে করি না। বন্ড সুবিধা দিলে 2030 সালের মধ্যেই প্রতিবেদনে দেখছিলাম যে $500 কোটি হচ্ছে রফতানি আয় হবে, এমন একটা ডাটা ইপিবি দিয়েছে। তো সেক্ষেত্রে হিসেব করলে 125 গুণের মতো বৃদ্ধি পাবে। 5 বছরে 125 গুণটা কি একটু উচ্চভিলাষী প্রত্যাশা হয়ে যাচ্ছে না? আসলে আমাদের যে বর্তমান আমরা যে প্রস্তুতি নিয়ে আসছি, তাতে এটা খুব বেশি কিছু না। আমরা যদি সুযোগ পাই, আমরা যদি অ্যাকচুয়ালি বায়ার পাই, আমরা যদি সেল করতে পারি, তাহলে আমাদের এক্সপান্ড করাটা আমাদের জন্য, আমাদের টোটাল তৈরি জিনিস আমরা যেটা আছে এটাকে এক্সপান্ড করে খুব বেশি করতে হবে না। এখান থেকে আমাদের কিন্তু আমরা এখন যে অবস্থা আছে, এই অবস্থা করলেও আমরা ওই ঠিক আমাদের যে টার্গেট 30 সালে আমরা সেখানে ইনশাল্লাহ আমরা পৌঁছতে পারবো। তো সেক্ষেত্রে এতদিন বায়ার ধরার পেছনে বা বায়ার পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার পেছনে বড় কারণ কি ছিল? হ্যাঁ, বড় কারণ ছিল অ্যাকচুয়ালি প্রাইস কম্পিটিটিভ। অ্যাকচুয়ালি আমরা যে ফার্নিচারে আমরা যে র মেটেরিয়ালসগুলো ইউজ করি, তার 90% র মেটেরিয়ালসই অ্যাকচুয়ালি আমরা ইম্পোর্ট করে থাকি। ডিউটি স্ট্রাকচার অনেক হাই। যেমন আমাদের ফ্যাব্রিক্সের উপরে প্রায় 100% ডিউটি, হার্ডওয়্যার বা অন্যান্য আইটেমের উপরে বা 50 থেকে 55% ডিউটি। এইটা দিয়ে আসলে চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এদের সাথে কম্পিট করে ওদেরকে বায়ার নিয়ে আসা বা আমাদের এক্সপোর্ট করা, এটা আসলে সম্ভবই না। তো যদি এখন আমরা এই সুবিধাটা যদি পাই, তখন আমরা চায়না, ভিয়েতনামের সাথে কম্পিটিশন করে আমরা ইনশাআল্লাহ আমরা এক্সপোর্ট করতে পারবো। বিশ্বের অন্য কোন কোন দেশে বাংলাদেশের আসবাবপত্রের চাহিদা বেশি সবচেয়ে? ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আসলে মিডল ইস্ট, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও আমাদের হিউজ মার্কেট। আমরা এখন ইন্ডিয়াতে বেশি এক্সপোর্ট করছি। তো সব জায়গায় আসলে আমাদের সুযোগ আছে। শুধু বন্ড সুবিধা, এর পাশাপাশি ব্যবসায়ী হিসেবে যদি আপনার কাছে জানতে চাই যে আর কোন কোন সুবিধা পেলে বিশ্ব বাজারে আর কি কম্পিট করাটা, প্রতিযোগিতাপূর্ণ বাজারে কম্পিট করাটা কতটা সহজ হবে, আর কোন কোন সুবিধা পেলে? যেমন এখন গার্মেন্ট আরএমজি সেক্টরে যেমন একসময় সব কিছু ইম্পোর্ট হতো, এখন কিন্তু সেটা আর হচ্ছে না। ইনহাউস অনেকগুলো আপনার ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে। আমাদের ক্ষেত্রেও যখন এরকম হবে, ইন্ডাস্ট্রি যতদিন না পর্যন্ত এই দেশে আপনার সাপোর্ট না দিবে, ততদিন একটা চ্যালেঞ্জ থেকেই যায়। তো আমি মনে করি আগামী 5 বছর এই দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি, যেমন আমাদের এমডিএফ বোর্ডের ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এখানে পার্টিকেল বোর্ড, বিভিন্ন আমাদের র মেটেরিয়ালসের ইন্ডাস্ট্রি কিছু কিছু হয়েছে। এখন বাকিগুলো যদি এখানে হয়ে যায় আস্তে আস্তে, যখন দেখবে যে এখানে বিজনেস আছে, তখন ইন্ডাস্ট্রি ইনভেস্টররা ইনভেস্ট করতে যাবে। এবং সেটা হলে অবশ্যই
বিজনেস এটা রাতারাতি অনেক অনেক কিছু হয়ে যাবে। জি, অনেক বাড়বে। দেশের বাইরের বাজার ধরার বিশ্ববাজারে আসবাবপত্রের হিস্সা যেন বাড়ে সেই কথাটা বলছিলেন। দেশের ভেতরের বাজারটা কেমন আসবাবপত্রের? আমাদের তো এখন বর্তমানে প্রায় দেশে 30,000 কোটি টাকার মার্কেট, তো সেটা আমরা মিট করছি। আমাদের কিন্তু এখন আর ফার্নিচার এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না। আমরা তো অতটুকু করতে পেরেছি, একসময় যেটা নাকি প্রচুর ইম্পোর্ট হতো সেটা আমরা বন্ধ করতে পেরেছি। তো এখন এখানেও আমাদের একটা মার্কেট দিন দিন বাড়ছে, সেটাও আমাদের একটা সুযোগ আছে। পাশাপাশি আমরা যদি এক্সপোর্টে যাই, এবং আমাদের এক্সপোর্টে গেলে এখন হিউজ অনেকগুলি কোম্পানি, অনেকগুলি প্রতিষ্ঠান এখন প্রস্তুত যে তারা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করতে পারবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবাবপত্রের রফতানি আয়ে সফলতা আসুক সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আসবাবপত্রের বন্ড সুবিধা নিয়ে এবং আসবাবপত্রের রফতানি আয় বা বৃদ্ধির নানান বিষয় নিয়ে। বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সেক্রেটারি ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার করিম মজুমদার।